কি মনে হচ্ছে বলতো কৌশিক, মানুষগুলো যেন এই ভেতরে বসে আছে খাঁচায় বন্দি হয়ে। হাউ থ্রিলিং! আমরা যারা 90-এর দশকে জন্মেছি, আমাদের কাছে মুকুলের বাড়ি মানে একটা স্বপ্ন, আমাদের কাছে সোনার কেল্লা মানে আর একটা থ্রিলিং ব্যাপার। আজকে যখন সেই সোনার কেল্লায় আমি দাঁড়িয়ে আছি, বিষয়টা সত্যি বড্ড থ্রিলিং। মানে ভাবতেই পারছি না এরকম ভাবেও হতে পারে, এরকম ভাবেও একটা কেল্লা থাকতে পারে। এমনকি এটা বলা বোধহয় বৃথা হবে না, ওয়ার্ল্ডের ভীষণ কম সংখ্যক কিছু কেল্লা বাকি রয়েছে যেগুলো লিভিং, এখনো 3000 পরিবার এর মধ্যে বসবাস করে। এবং আমরা এখন সুরজপোল, মানে এই দরজাটার নাম যে হচ্ছে সুরজপোল, এই দরজাটা দিয়ে ঢুকে কেল্লার ভেতরে যাচ্ছি। চলুন। হবা পোল পেরিয়ে যাচ্ছি। এইসব উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে ওই ওপরের ঘরটা আমাদের। এই হচ্ছে একখানা বিছানা, বড়সড় বিছানা, তার সাথে আর একখানা বিছানা, এর সাথে এটা ফ্রি, এক বিছানার সাথে আর এক বিছানা ফ্রি। সুন্দরভাবে চা চা খাওয়ার জিনিস, হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু রেডি। এইখানটায় বসে সুন্দরভাবে বাইরের ভিউ, বাথরুম, আর তার সাথে সেরা জিনিস হচ্ছে এই পাখা। এখানে রাজা রাজা ফিলিংস রয়েছে। ছোট ঘর, রাজার ঘর অনেক বড় হয় জানি, কিন্তু এই ছোট ঘরে নিজে ঢুকলে মনে হয় যে আমিই রাজা, ছোট রাজা। ভাবা যায় সেই ছোট্টবেলায় যার মতন হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই মুকুলের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। যদিও মুকুলের বাড়িটা যে অ্যাকচুয়ালি কোনটা ছিল সেটা নিয়ে বেশ মতবিরোধ রয়েছে, কেউ বলে এটা, কেউ বলে আরো আর একটা। তবে হ্যাঁ, একজন বাঙালি হিসেবে আমার না বড় গর্ববোধ হচ্ছে যে একজন বাঙালি শিল্পীর শিল্প একটা জয়সলমীরের ফোর্টকে কতখানি বিখ্যাত করে দিয়েছে, যে এখনো আমরা ছুটে ছুটে আসছি সেই মুকুলের বাড়ি দেখতে। ছোটবেলার সেই স্বপ্নগুলোকে, ছোটবেলার সেই বিষয়গুলোকে না কখনো অপূর্ণ রাখতে নেই। মানুষ হয়তো বড় হয়ে যায়, মানুষ হয়তো 40-50 বছরের হয়ে যায়, কিন্তু ভেতরের শিশুটা তো থাকে, তাকে সবসময় জিইয়ে রাখতে হয়। এই যেমন আমার এখন মনে পড়ছে, খুঁজে দিতে না পারলে আড়ি, আমার মুকুল সোনার বাড়ি, এই সেই মুকুল সোনার বাড়ি। চলুন আস্তে আস্তে দেখি আর কি কি পাওয়া যায়। যেহেতু জয়সলমীর একেবারে রাজস্থানের মরুভূমি ঘেঁষা একটা শহর, সেহেতু এখানকার জল সংরক্ষণটা কিন্তু প্রথম যুগ থেকেই একটা চিন্তার বিষয় ছিল। ওইখানে যেটা দেখা গেল, অ্যাকচুয়ালি ওটা ছিল সেই যুগের কুয়ো, যেখানে জলকে সংরক্ষণ করা হতো বা ওখান থেকে আবার জল তোলাও হতো। কিন্তু ওই যা হয় আর কি, এখন আমরা অনেক আধুনিক হয়ে গেছি বলে ওটার ব্যবহার চলে গেছে, কিন্তু ওটা একটা দেখার জিনিস। আর ওটা হচ্ছে আরো একটা বড় মার্ক মুকুলের বাড়ির। হ্যাঁ, মানে এটা এটা প্রমাণ করে যে বিষয়টা ভুল নয়, মানে জায়গাটা ওটাই রেনোভেশনের ফলে হয়তো বা দেখতে চেঞ্জ একটু হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে বা গেছে। হয়তো পাশের আর জায়গাটা অন্য আর কিছু একটা রয়ে বিষয় গেছে। মনে রাখার মতন, সেটা হচ্ছে জয়সলমীর ফোর্টের মধ্যে রেনোভেশন চলতেই থাকে। নতুন করে সব জায়গাকে ঠিক করা হচ্ছে, পুরোনো জায়গাকে সংরক্ষণ করা হচ্ছে।
এরকম চলতেই থাকে। সুতরাং আজকে যেটা আমরা দেখে যাচ্ছি, কিছুদিন পর এসে সেটা হয়তো একটু অন্যরকম লাগতেই পারে, কিন্তু মূল বিষয়টা একই রকম থাকে। চলো আচ্ছা, যাবো কোথায়? রাজবাড়ি তো? চল না দেখি। এমনিতেই এমনি তো কোথায় যাওয়া যায়? হ্যাঁ না, এমনিতে এখানে একটা কথা বলে দেওয়া উচিত, যে আমরা প্রায় 3:30 করে বেরিয়েছি। সেই যে আমরা হোটেলে ঢুকেছি, অ্যাকচুয়ালি আমরা আর পারছিলাম না, শরীরটা ভাত দিচ্ছিল না, ট্রাভেলটাও সেরকম। ট্রাভেলটাও সেরকম যাচ্ছে যেহেতু, তো আমরা একটু দেরি করেই ফেলেছি। এবার দেখি না ঘুরতে ঘুরতে কত দূর ঘোরা যায়। কেমন একটা এমফি থিয়েটার বা স্টেজ মার্কাল দিওয়ানি আম হতে পারে, কারণ ওখানে নিঘাত রাজা বসে থাকতো। সোনার পাথর বাটি, এই এখান থেকে একটা কিনবো, কিন্তু সেটা পরে, এখন ঝপাঝপ চলি। চঞ্চল, বল। ক্যানন পয়েন্ট হ্যাঁ, সিটির হয়তো সব থেকে ওপরের জায়গাগুলো যেখান থেকে কামান মারা হতো, যাতে দাই দাই করে কামান দাগা হতো। যাতে সেনারা সামনে থেকে অ্যাটাক না করতে পারে বা পিছন থেকে কোনো দিক থেকে উঠে এসে অ্যাটাক না করতে পারে। কিন্তু একটা কথা তোকে মানতে হবে, রাজস্থান আমার তোর ঘোড়াটা চাপে। রাজস্থান মোটু মানুষদের ঘোরা যায় না, সরু সরু সিঁড়ি, ইয়া উঁচু উঁচু সিঁড়ি, একটা সিঁড়ি থেকে লাফ দিয়ে এক কোমর নিচে আর একখানা সিঁড়ি, এই ক্যানন পয়েন্টটা উঠতে জান বেরিয়ে গেছে আমাদের। কিন্তু হ্যাঁ, এখান থেকে ভিউটা দারুণ। আর একটা কথা না বললেই নয়, এখানে না আসলে না ওই যে তখনকার দিনের অস্ত্র শস্ত্রের মাপ, মানে মাপকাঠিগুলো বোঝা যেত না। একটা যদিও এই ক্যাননটা এখন যেটা রয়েছে সেটা কাঠের। হাত দিয়ে দেখিনি তো। এটা কাঠের। এই, এটা কাঠের না, ক্যাননের বাক্সটা কাঠের। ক্যানন কি করে কাঠের হতে পারে? না তো ক্যানন কি করে কাঠের? এটা অরিজিনাল ক্যানন, মানে কামান। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে থেকে নিচের ফোর্টের একটা দেয়াল দেখা যাচ্ছে। একটু দেখাতে দেখি, সুন্দর করে কি সুন্দর পাথরগুলো সাজানো আছে, দেখা দেখ। ওখানে ওই যে লম্বা নোড়ার মতন যে পাথরগুলো রয়েছে, আর গোল গোল মটরের দানার মতো যে পাথরগুলো রয়েছে, এগুলো ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হতো যদি কেউ ওপরে ওঠার চেষ্টাও করতো। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওখানে কিছু খোপ আছে, জানি না খোপগুলো বোঝা যাচ্ছে কিনা, যেখানে এখন পায়রারা থাকে। ওই খোপের মধ্যে থেকে গরম জল, গরম তেল এইসব ফেলা হতো যদি তোর কাউকে উঠতে দেখা যেত। এই জন্য এই দুর্গ এত সুরক্ষিত ছিল। তো রাজার বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যাব এবং দেখবো রাজা কেমন ছিলেন এবং কিভাবে কিভাবে ওনাদের ইয়ে চলছিল। বেশ এক্সাইটেড লাগছে। এই চ। কপালের খেল নহিলে গিয়ার পাখিটির এমন ব্যবহার, কপালের খেল নহিলে গিয়ার পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, কোন খানে পালায় কেমনে। 17th সেঞ্চুরিতে এটা তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে যখন এটা ডিকে হতে থাকলো, এটা হররাজ্যের প্রাসাদ ছিল, তখন একে পরবর্তীকালে প্রজেক্ট করে একে তোর ঠিকঠাক করানোর ব্যবস্থা হয়। না হলে এই সমস্ত জিনিসগুলো এই এই যে ডেজার্টিক একটা এনভায়রনমেন্টে নষ্ট হয়ে যাচ্ছিল। অস্ত্রশালায় ঢুকছি। ওই যে বারবার করে বলি না, বন্দুকের নল ক্ষমতার উৎস। চলুন দেখে নিই আর একবার। আর একখানা ক্যামেল গান। সে যুগের ছুরি বা ছোড়া, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেপালি সংস্কৃতির খুকরির সাথে মিল পাওয়া যায়।
এই বল্লম গুলো একটু ছোট না হয়ে গেল? বল্লম গুলোকে খাড়া করলে বোধহয় আমার থেকে লম্বা। বেশিরভাগ বল্লমই যদিও ঊনবিংশ আর বিংশ শতাব্দী বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ পুরনো। কত ধরনের শস্ত্র দিয়ে কত ভাবে ক্ষমতাকে রাখা যায়, কামাল হ্যাঁ ভাই। যার কাছে পাওয়ার তার কাছে শস্ত্র থাকাটা একেবারে মাস্ট। আর বেশির একটা জিনিস আমিও বলবো, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু বল্লমের সামনের মাথাগুলো, এই যে লম্বা লম্বা গুলো, এগুলো সবই হচ্ছে বল্লমের সামনে লাগানোর জিনিস। হ্যাঁ, ঘোড়াকে যা দিয়ে কষায়িত করা হতো, ওদিকে ঘোড়ার জিন টিন গুলোও রয়েছে। ছোটবেলায় বলেছিলাম রামায়ণ মহাভারত দেখে এরকম তীর হতে পারে না। আজকে আমার ভুল ধারণা ভেঙে গেছে। সরি বাপি, সেদিন তোমার সাথে তর্ক করেছিলাম, এরকম তীর হতে পারে। একটা বিষয় ভাবতে বাধ্য হলাম, এই বন্দুকের গুলিতে কেউ মরুক না মরুক, যে বন্দুকটা নিয়ে যাচ্ছিল সে নিঘাত মরে যাবে। উটের পিঠে বসে এই বন্দুকগুলো দিয়ে চালানো হতো, সেই ক্যামেল গান। আবার কি লম্বা লম্বা, বলে যে এক একটা নাকি 9 ফুটেরও আছে। 9 ফুটের বন্দুক দেখেছিস, এবার 9 ইঞ্চির বন্দুক দেখার জন্য রেডি হয়ে যা। এই দেখ, 19th-20th century small pistol। ওহো, তাহলে এই ছিল বুঝি দেওয়ানখানা? এখানে বসে বুঝি উনি যন্ত্র সবই করতেন? বলে যে রাজসিংহাসন কখনো নাকি এই রাজবংশে ফাঁকা যেতে নেই, তার জন্য এখন যখন রাজত্ব চলে গেছে, রাজসিংহাসনে মানে আর রাজা বসেন না, তখন রাজার সিংহাসনের ওপর একটা তরবারি রাখা রয়েছে, কিন্তু তবু রাজসিংহাসন ফাঁকা নেই। একটা সময় এই জয়সলমীর ফোর্টের বাইরে আর জয়সলমীর বলে কোনো শহর ছিল না। এই জয়সলমীর ফোর্ট বেসিক্যালি শুরু হয় মহারাওয়াল জয়সল দেবের হাত ধরে। 1156 খ্রিস্টাব্দে এই ফোর্টটা তৈরি হয়। অ্যাকচুয়ালি উনি ছিলেন একজন ভাট্টি রাজপুত, এবং উনি যেখানে রাজত্ব করছিলেন সেই লধুধরার রাজধানীকে ওনার ঠিক পছন্দ হচ্ছিল না, যার জন্য পরবর্তীকালে উনি জয়সলমীরে এসে এই একটা ফোর্ট তৈরি করেন এবং এখানে রাজত্ব তৈরি করেন। মজার বিষয় হচ্ছে জয়সলমীর ফোর্টের এখন বাইরে বিশাল বড় একটা সিটি। যখন আজ থেকে 800 বছর আগে এই ফোর্ট তৈরি হয়, তখন এই সিটিটা ছিল না। তখন এই সিটির যেটুকু যা অংশ ছিল সেটা ফোর্টের মধ্যেই। সেখানে রাজা রানী এবং তার সব পারিষদ ছাড়াও ছিলেন আরো অনেক প্রজারা। আর রাজা রাওয়াল জয়সালের ছবি আমার সামনে রয়েছে। যদিও এই ছবিগুলো বলে নাকি হাতে আঁকা, তখন যেহেতু ক্যামেরার তখনও প্রচলন ছিল না, তবে মনে হয় এগুলো কিছুটা ঠিকই, পুরোপুরি কাল্পনিক নয়। ও আরেকটা কথা, এনারা মনে করেন এনারা যদুবংশীয়, মানে শ্রীকৃষ্ণর থেকেই এনারা সবাই সৃষ্টি হয়েছেন, মানে শ্রীকৃষ্ণের বংশধর বলে এনারা নিজেদেরকে মানেন। রাজা হওয়ারও বড় বিড়ম্বনা, রাজা হওয়া খুব কষ্টের। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে গজবিলাস। রানীরা এখানে আড্ডায় আর কি মারতো, নিজেদের মতন থাকতো, তার জন্য।
তো আমরা 8, 9, 10 দেখে ফেলেছি। এবার বাইরে যাব। শোন কৌশিক, এই পৃথিবীতে আমার যদি কাউকে সব থেকে ভয় থাকে সেটা হচ্ছিস তুই। মেরে তো ফেলবি না, আধমরা করে রেখে দিবি। এটাই আমার ভারতীয় সংস্কৃতি। আমি অনেকদিন ধরে তোকে বলি না যে ভারতীয় সংস্কৃতি অ্যাকচুয়াল যদি কোনো মূর্তি দেখিস তাহলে দেখবি শ্লীলতা অশ্লীলতার দায় যেন অনেক কমে গেল। তুই কাকে অশ্লীল বলবি? এই মূর্তিগুলোকে? ক্ষমতা আছে, সাহস আছে, তাহলে তো কালচারকে অস্বীকার করতে হয়। আর এই মূর্তি প্রমাণ করে দেয় ভারতীয় নারীদের মধ্যে কোনোদিনই জিরো ফিগারের চল ছিল না। হাতে যে পিন বা একটা কলমের মতন বিষয় রয়েছে সেটাকে দেখ কি সুন্দর বোঝা যাচ্ছে। আর দেখ মূর্তি, দেখ সেই সুন্দর উঁচু বক্ষ, ক্ষীণ কোটি আর চওড়া পৃষ্ঠদেশ। যত প্রিন্সলি স্টেট ছিল তাদের স্ট্যাম্প পেপার, তাদের টাকা, এই সমস্ত কিছু এখানে শো করা রয়েছে। মানে এগুলোকে একটা একটা করে ধরে বলতে গেলে না এক জয়সলমীরের 10-12খানা পার্ট আসবে। এখানে যা সুন্দর করে লেখা রয়েছে, যা সুন্দর করে বর্ণনা করা রয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে সংরক্ষণটুকু তো কমসে কম হয়েছে, না হলে তো হারিয়েই যেত। প্রিন্সলি স্টেট গুলোর যা সুন্দর সংরক্ষণ, ভালো লাগলো বেশ এই জায়গাটা দেখে। আর এই হলো সেই জায়গা যেখান থেকে বাইরের সিটি ভিউটাকে দেখা। এবার আমরা প্রবেশ করব রংমহলে। রঙেই রং, জীবন রঙিন, জীবন বড় মধুময়। চলুন দেখে আসি। কি পেইন্টিং! আমি এইটুকু তো বলতে পারি যে এই পেইন্টিং যারা করেছে তাদের হাতেই বোধহয় বিশ্বকর্মা, মা সরস্বতী একসাথে ভর করতো। যত রকমের কালার ইউজ হয়েছে ম্যাক্সিমাম কালারটাই হচ্ছে ভেজিটেটিভ ডাই। আর এই যে সোনার রংগুলো দেখছেন, এগুলোর মধ্যে সত্যি সত্যি সোনার ধুলোকে মেশানো হয়েছে, দিয়ে রং করা হয়েছে। এটা রাজার পোশাক না হাতির পোশাক? রাজা এত বড় ছিল? এটা দেখে কি মনে হচ্ছে? হয় কাঠ নয় মেটাল, কিন্তু অরিজিনালি এটা পাথর। পাথর পুঁদে এটা বানানো। জয়সলমের ফোর্টে মহারাজার মহলের একেবারে চূড়োতে রয়েছে এরকম একটা সূর্য ঘড়ি। অ্যাকচুয়ালি এই সূর্য ঘড়িটার ইয়েটা নেই, এখান দিয়ে যে ইন্ডিকেশনের একটা ত্রিভুজের মতন বিষয় থাকে সেটা নেই। সে সূর্য যেমন যেমন ঘোরে তার ছায়াতে তেমন তেমন ভাবে এই সময় দেখায়। এটাকে হলো 24 ঘন্টাকে দেখানোর সূর্য ঘড়ি। আর এখানে যেটা রয়েছে, এক্সকিউজ মি, আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি প্রহর মাপে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ভাগ রয়েছে। আর এই 8টা ভাগকে বোঝানোর জন্য এই মাঝখানে এটা দিয়ে ঠিক জাঁতার মতন করে একটা দণ্ড ঢোকানো যেত। সূর্য যে জায়গায় থাকতো সেই জায়গায় তার ছায়া পড়তো। 3 8 24 মানে 3 ঘন্টায় 1 প্রহর, এবং কোনটা কোন প্রহর, সকাল দুপুর রাত না বিকেল, সেই হিসাবে এটা দেখাতো। এখন আর আমরা সবকটা প্রহরের নামও বলতে পারি না, দ্বীপ প্রহরটাই শুধু বলতে পারি, কারণ দুপুরটা আমরা ভুলি না তাই। তো আমরা রাজাদের মহল কমপ্লিট করে ফেলেছি। রাজাদের মহল থেকে বেরিয়ে এসে এখানে একটা সুন্দর ছাত্রী লাগানো জায়গা রয়েছে যেখানে বসা যায়। এই দুটো মহলকে কানেক্ট করেছে এই জায়গাটা। আর এদিকে হচ্ছে রানীর মহল। টোটাল 30টা পয়েন্ট রয়েছে। তো 30টা পয়েন্টের মধ্যে 23টা পয়েন্টই চলে গেল রাজার মহলে, আর বাকি 7টা পয়েন্ট হচ্ছে রানীর মহলে। মেয়েদের মহল, মেয়েদের কথা আসলেই কেন যে হঠাৎ করে এরকম সতী সাবিত্রী ব্যাপারটা এত বেড়ে যায়, এ আমি বুঝি না। এটা হলো গঙ্গোর দেবী, মানে রাজস্থানে গঙ্গোর দেবীকে ভীষণ মানা হয়। যে সময়টাতে আমরা পৌঁছে গেছি, মানে আজ থেকে 800 বছর আগে, তখন ম্যাপ এইরকম ভাবে বানানো হয়েছিল।
এই জায়গাতে শত্রুদের আক্রমণ প্রতিহত করার মন্ত্রণা হতো, আর রানীরা ওখান থেকে সেই মন্ত্রণাকে দেখতেন। এবার মজার বিষয় হলো যে এই জায়গাটা নাম ছিল হচ্ছে ত্রিকুট হিল বা ত্রিকুট মহল বা ত্রিকুট কেল্লা, কিন্তু যেহেতু সিনেমার পর সোনার কেল্লা হিসেবে বিখ্যাত হয়ে গেছে, তো যাই হোক সেভাবে হয়েছে। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মোটামোটা এখনো একই রকমের আছে এই বিষয়গুলো। তো জানা গেল যেটা, সেটা হচ্ছে এই জায়গাতে নাকি রানীদের খাবার বানানো হতো এবং ওপরটা ফাঁকা থাকতো বলে ঝপাঝপ ধোঁয়া বেরিয়ে যেত। আর ওই যে 2 নম্বরে যেটা বলছিলাম, এটা পরে পরবর্তীকালে প্রজেক্টের আন্ডার এটাকে রিনোভেট করা হয়েছে, ওইখানে বানানো হতো রাজার খাবার। একটু বেশি নাইনসাফি হয়ে গেল না? কেন? রাজার খাবার অত ভালো জায়গায়, রানীর খাবার এত এরম জায়গায়, সে তো মহলের দিক থেকেও তাই। নাইনসাফি। আমরা বোধহয় 800 বছর পরে এসে যে জিনিসগুলোকে নাইনসাফি বলছি, সেগুলো বোধহয় তখন সেগুলো ঠিক ছিল, এবং এখন আমরা যেগুলোকে ভাবছি যে ঠিক আছে এগুলো এভাবেই হয়, হামারে ইহা ऐसा ही होता है, যুগের পরিবর্তন, তখন হয়তো সেগুলোই নাইনসাফি লাগবে। সে তো স্বাভাবিক না, যুগের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। যাই হোক, আমরা বেরিয়ে গেছি পুরো আমাদের দুটো বিষয় বলতে বলতে বেরোবো। হ্যাঁ। এখানকার রাজাদের বলা হতো মহারাওয়াল। এখনো এখানকার বংশজ যারা রয়েছেন ম্যাক্সিমাম দিল্লিতে থাকেন। আর এই পুরো কেলার বাইরে, যা নামটা আবার ভুলে গেলাম, কি দ্বার কলস না কি একটা নামে একটা ওনাদের নিজস্ব বাংলো আছে, সেখানেই উনি থাকেন। আর উল্টো দিকের এই যে রাজার চারপাশে যে যত বাড়িঘর আছে, সবই এনাদের পার্শ্বজ লোকেদের ছিল, সেগুলো ম্যাক্সিমামই এখন ভেঙে 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 পড়ছে। চল তাহলে আমরা এবার যাই। এই কেল্লার মধ্যে থাকার অভিজ্ঞতা অনবদ্য, আর অনবদ্য লাগলো কেল্লার ভিতরের খাবার দাবার গুলো। এত সুন্দর, কি বলবো, বাজরার রুটি, কি যেন যা কেড়ে সাংরি, এই সমস্ত খাবার, রাজস্থানী খাবারগুলো হেভি লাগলো। যাই হোক, আজকের মতন আমরা আমাদের দিনের সমস্ত ঘোরাফেরা কাজকর্ম সেরে ফেলেছি। আমরা চললুম এবার ঘুমের দেশে। যেটা বলার জন্য শুরু করা এত কথা, সেটা হচ্ছে ভিডিওটা যখন এত দূর অবধি দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটাকে একটা লাইক করে দিন প্লিজ। আর যদি চান যে আপনার আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা এই ভিডিওটা দেখুক, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মনে অনেকখানি বল পাই। আর আমরা রাজস্থানকে পার্টে পার্টে দিচ্ছি, এবং আমরা প্রত্যেকটা পার্টের ডেসক্রিপশনে কতটা করে সেই দিনের খরচ হয়েছে সেটা দিয়ে দেব, যাতে আপনাদের প্ল্যানিং করতে সুবিধা হয়। আর এই পুরো পার্টগুলোকে একসাথে নিয়ে একটা প্লে লিস্টও থাকবে, যেটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর কি, কালকে আমরা যাব একটা ভয়ঙ্কর জায়গায় এবং একটা ভুতুড়ে জায়গায়, এবং আমরা যাব আমাদের জীবন সার্থক করতে। তো কালকের ভিডিওটার জন্য ওয়েট করুন। যতক্ষণ না অবধি কালকের ভিডিওটা আসছে, ততক্ষণের জন্য টাটা।